আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। ফিলিপিন্সের 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর বেশ কয়েকটি দেশে সুনামির সতর্কতা, ভবন ধসে একজন নিহত। দ্রুততম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বিচার বিভাগের প্রতি আস্থা ফিরেছে সংসদে, বললেন আইনমন্ত্রী। বাজেট উপস্থাপন 11 জুন। এবং অনুকূল আবহাওয়ায় ভোলায় আমের বাম্পার ফলন, আম সংগ্রহ আর বাজারজাতের প্রস্তুতিতে ব্যস্ত চাষিরা। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্ডানাওয়ের জেনারেল সান্তোস সিটির উপকূলে স্থানীয় সময় সকাল 7:37 শক্তিশালী 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। এ ঘটনায় ভবন ধসে কমপক্ষে একজন নিহত এবং 4 জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ভূমিকম্পের পর ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও জাপান সহ কয়েকটি দেশ সুনামি সতর্কতা জারি করেছে। এরই মধ্যে ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া উপকূলের কয়েকটি স্থানে সুনামি আঘাত হানার খবর পাওয়া গেছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং উপকূলীয় এলাকাবাসীকে নিরাপদ আশ্রয় ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার রাত 11:36 এই ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার 15 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে 5.6 মাত্রার এই ভূমিকম্প হয়। এর গভীরতা ছিল 10 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের প্রভাবে ভারত, নেপাল ও চীনেও কম্পন অনুভূত হয়েছে বলে অ্যান্ড্রয়েড আর্থকুয়েক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দ্রুততম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের মাধ্যমে সরকার বিচার বিভাগের প্রতি রামিসার বাবার আস্থা ফিরিয়ে আনতে পেরেছে। রোববার বিকেল 3টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। চকর মালিথার রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশনের সূচনা লগ্নে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হলে সংসদ সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। মাননীয় সদস্যবৃন্দ, আজকে তো সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে। সংসদ আজ নারী সদস্যদের আগমনের ফলে পূর্ণতা পেয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। এরপরই শোক প্রস্তাব আনেন তিনি। মাননীয় সদস্যবৃন্দ, আমি শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি। দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের পর দোয়া করেন হুইপ আশরাফুদ্দিন নিজাম। অপোজিশন সকলকে নিয়ে আগামীর যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে সংকল্প নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, আমরা যেন ওনাকে সাহায্য করি এবং আল্লাহ সেই গায়েবী সাহায্য ওনার মধ্যে আপনি সৃষ্টি করে দেন। রব্বানা তাকাব্বাল দোয়া কালামা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। প্রশ্ন উত্তর পর্বে প্রথম বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা দেশের অন্যতম আম এবং টমেটো উৎপাদনকারী অঞ্চল। এরপরই সংসদ সদস্য রেহানা আক্তার রানু সম্পূরক প্রশ্ন করেন। ফুল ফুটুক আর নাই ফুটুক,
এই সংসদে আজ বসন্ত আমাদের 50 জনের কাছে। প্রত্যেক রাজনীতিবিদের জীবনে স্বপ্ন থাকে এই মহান সংসদে আসবার। তৃতীয়বারের মতো এই সংসদে এসেছি, পরম করুণাময় আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আরেক সংসদ সদস্যের প্রশ্নে বিদ্যুৎ মন্ত্রী দেশের লোডশেডিং নিয়ে উত্তর দেন। আমি আগেও বলেছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতের ঘাটতি নাই। যে লোডশেডিংয়ের ডেফিনেশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে যেয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং দিতে বাধ্য, বিদ্যুৎই যায় না সেখানে, আবার মেরামত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। প্রশ্ন উত্তর শেষ হলে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় নিয়ে সংসদে 300 বিধিতে বিবৃতি দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী, কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা। মানে স্পিকার, রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। আমাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন রামিসার বাবা বিচার চান না, এ বিষয়ে আমাদের বক্তব্য কী, আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া। আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট, আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। সংসদ মুলতবির আগে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করিলাম। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, বরং প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে সংবাদ পরিবেশনের তাগিদ দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আই-এর বার্তা প্রধান শাইখ সিরাজ। মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার শিক্ষার্থীদের উন্নয়নমুখী সাংবাদিকতার তাগিদ দিয়েছেন তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। চ্যানেল আই কার্যালয় পরিদর্শনে মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার শিক্ষার্থীরা। গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের তরুণ শিক্ষার্থীদের জন্য প্রথমবার কোনো মিডিয়া অফিস পরিদর্শন ছিল অনন্য এক অভিজ্ঞতা। দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল আই-এর সংবাদ কক্ষ থেকে শুরু করে সম্প্রচার ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এরপর মতবিনিময় করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আই-এর বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণদের উন্নয়নমুখী সাংবাদিকতায় আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান। মানুষ হিসেবে আমি শিখলামটা কি, মেশিন লার্নিং যদি সব হয় তাহলে তো মেশিনও লাগবে, কিন্তু কতটুকু লাগবে সেই বিচার বিশ্লেষণটা নিজের ভিতরে থাকাটা অনেক জরুরি, অনেক জরুরি। কারণ তুমি এটার উপরে শতভাগ নির্ভর করলে একজন হিউম্যান বিইংয়ের যে সমস্ত কোয়ালিটিগুলো মিনিমাম থাকা দরকার। ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শ্রেণীকক্ষের পাঠের পাশাপাশি একটি পেশাদার মিডিয়া হাউসের কাজ ও কর্মপরিবেশ সরাসরি দেখার অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে। পিছনে সঠিক নিউজ আর সঠিক ইনফরমেশন ঠিকমতো ব্রডকাস্ট করার পিছনে কতজনের হাত থাকে আর পুরো প্রসেসটা কত ক্রিটিক্যাল থাকে, এটা আমার মনে হয় আজকে ফুল পিকচারটা দেখতে পেরেছি। আমাদেরকে তো সবসময় থিওরিভাবে শেখানো হয়, তো এখন রিয়েল লাইফে ফেস টু ফেস সব দেখা খুবই একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এক একজন মানুষের যে এক একটা দায়িত্ব থাকে, যে ওই দায়িত্বটা পূরণ না হলে পরের যে মানুষটা আছে সে আর কি তার দায়িত্বটা করতে পারবে না বা তার পার্টটা করতে পারবে না। সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস একটার সাথে একটা কানেক্টেড, মানে একটা ব্রেইনের মতো, তো ওটা দেখে খুবই মানে ফ্যাসিনেটেড ফিল হলো। নিউজ রুমে যা হয় আমরা তো আগে জানতাম না, সো আমাদের দেখে এটা অনেক ভালো লেগেছে। মানে এই পরিদর্শনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসাবে গড়ে তোলার প্রত্যয় শিক্ষার্থীদের। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ।
ভোলার আম বাগানগুলোতে এখন বইছে পাকা আমের মৌ মৌ মিষ্টি সুবাস। গাছে গাছে ঝুলছে বাহারি রঙের দেশি বিদেশি জাতের আম। এবছর অনুকূল আবহাওয়া আর প্রাকৃতিক দুর্যোগ কম থাকায় জেলায় আমের ভালো ফলন হয়েছে। আম সংগ্রহ আর বাজারজাতের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলার গাছে গাছে ঝুলছে বাহারি রঙের দেশি বিদেশি জাতের আম। বিভিন্ন বাগানে এবার বাড়ি 4, 5, ব্যানানা ম্যাঙ্গো, রূপালী, হাড়িভাঙা, রেড আই, ব্রুনাই কিং সহ নানা জাতের আমের ফলন হয়েছে। শুধু স্থানীয় বাজার নয়, জেলার বাইরেও যাচ্ছে ভোলার আম। আমাদের পরিচর্যাটা এবার মোটামুটি গতবারের চেয়েও বেশ ভালো হয়েছে, যার কারণে আমের কোয়ালিটিটাও ভালো হয়েছে। ফলনও ভালো। যদি আমরা সুস্থভাবে বন্যা তুফান না হয় তা সুন্দর আম আমরা বাজারজাত করতে পারবো। এবার আশাবাদী করে যদি কালবৈশাখী কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাইলে আমরা এবার 10 থেকে 12 লাখ টাকার আম বাজারজাত করতে পারবো ইনশাল্লাহ। আম চাষ সম্প্রসারণে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। বিভিন্ন প্রকল্প রয়েছেন, সেই প্রকল্প থেকে তাদেরকে আম বাগানের জন্য সহ আরও অন্যান্য ফল বাগানে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের ফল বাগানগুলো আরও এক্সটেনশন হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর ভোলায় 825 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 12,375 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে ক্ষুণ্ণ সুনাম পুনরুদ্ধারের প্রতিশ্রুতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ওই হামলাকে 1 সপ্তাহ ধরে ধারাবাহিক হামলার সূচনা বলে দাবি করেছে IRGC। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসরায়েল। এর আগে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার জেরে পাল্টা হামলার হুমকি দিয়েছিল ইরান। উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় নেত্রকোনায় এবার 6 মাস ব্যাপী আবাদযোগ্য মরিচের ভালো ফলন হয়েছে। বাজার মূল্য ভালো থাকায় খুশি চাষিরাও। স্থানীয় চাহিদা পূরণ করে প্রতিদিন ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে এই মরিচ। এবারে প্রকৃতি সংবাদ। শিশু কিশোর সহ সব বয়সী মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র শরীয়তপুর পার্ক। তবে নতুন রাইড, সবুজায়ন ও পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার অভাবে হতাশ অনেকেই। পার্কটিকে পরিবেশ বান্ধব করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শিশুদের মানবিক বিকাশ এবং নির্মল বিনোদনের জন্য পার্কটিকে সবুজ আর আধুনিক করার তাগিদ বিশিষ্টজনদের। তবে সীমাবদ্ধতার কথা জানিয়ে পার্কের উন্নয়নে দ্রুত উদ্যোগের প্রতিশ্রুতি জেলা প্রশাসনের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্য আর অবসরের আনন্দ খুঁজতে 2024 সালে শরীয়তপুর পার্ক চালু করে জেলা প্রশাসন। জেলা সদরের একমাত্র পার্কটি ধীরে ধীরে হয়ে ওঠে সব বয়সী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তবে সময় বদলেছে, বদলায়নি পার্কের চিত্র। দীর্ঘদিনও যুক্ত হয়নি নতুন রাইড, নেই পর্যাপ্ত সবুজায়ন কিংবা পরিবেশ বান্ধব উদ্যোগ। ঘুরতে এসে অনেক মজা লাগতেছে। বিনোদনের জন্য আমাদের ওরকম কোনো রাইড আর কি দেখতে পাইতাছি না। শিশু কিশোরদের বিকাশের জন্য পর্যাপ্ত না। 2 বছর আগে যেরকম দেখছি এখনো ঠিক তাই। শিশুদের শারীরিক, মানসিক ও বুদ্ধি বিকাশে এই পার্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটা জেলা সদর হিসেবে এখানে অত্যাধুনিক মানসম্পন্ন রাইড থাকা জরুরি। পরিকল্পিত সবুজায়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং শব্দ নিয়ন্ত্রণের মাধ্যমে পার্কটিকে পরিবেশ বান্ধব করার তাগিদ বিশিষ্টজনদের। শিশু কিশোরদের জন্য আরো বিনোদন মুখর এবং
বিশ্ব জলবায়ুর দিকে বিবেচনা করে সবুজায়ন করা একান্ত প্রয়োজন। জেলা সদরের একমাত্র শিশু পার্কটি যেন মানসম্মত উন্নত মানের একটা শিশু পার্ক হয়। পর্যায়ক্রমে দ্রুত কার্যকরী উদ্যোগ নেয়ার কথা বলেছে জেলা প্রশাসন। এই শরীয়তপুরে আসলে বিনোদনের তেমন কিছু নেই, এই পার্কটি আছে এবং প্রতি বিকেল বেলায় বাচ্চারা আসে। এটাকে আমরা যে চেষ্টা করছি যে এখানে একটা পুরাটাই গ্রিন হবে এবং এখানে যে রাইড আছে সেটা কিন্তু আসলে প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল। আমরা আরো কিছু রাইড সংযোজন করব। আমাদের ইচ্ছা আছে একটা সুইমিং পুল করার এখানে, আর ওরা বিকেলে যেন সাইকেল চালাতে পারে সেই জন্য একটা সাইকেল জোন আমি করে দিব। প্রকৃতির ছোঁয়া আর আধুনিক বিনোদনের সমন্বয়ে শরীয়তপুর পার্ক আবারও হয়ে উঠুক মানুষের প্রাণের ঠিকানা, এমনই প্রত্যাশা স্থানীয়দের। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। যাচ্ছে খেলার খবরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। আগামী 4 বছর দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন তিনি। এর আগে রেকর্ড সর্বোচ্চ 73 ভোট পেয়ে বিসিবির নির্বাচনে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। বিস্তারিত আদিল আহমেদ শানের রিপোর্টে। অনুমিত ছিল আগেই, বাকিটা যেন শুধুই আনুষ্ঠানিকতার। বিসিবির নির্বাচনে 2 ক্যাটাগরি মিলিয়ে 8 জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন। 25 জনের পরিচালনা পর্ষদের মধ্যে ক্যাটাগরি 1 থেকে 3 জন এবং 2 থেকে 12 জন নির্বাচিত হন রোববার। তাদের মধ্যে ক্লাব ক্যাটাগরিতে তামিম ইকবাল পান সর্বোচ্চ ভোট। পরিচালকদের সর্বসম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে সভাপতিও হন তামিম এবং সহসভাপতি ফাহিম সিনহা। ষষ্ঠ সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ তামিমের নতুন বোর্ডের। বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করা, বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাওয়া। আইডেন্টিটি আমার জন্য ম্যাটার করে না, আমার জন্য ম্যাটার করে যে মানুষের কি ইন্টেনশন। আমাদের 25 জন ডিরেক্টরের ইন্টেনশনটা যদি ঠিক থাকে আর রাইট ওয়েতে থাকে, এটাই আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের দরকার। ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, every stakeholder in Bangladesh cricket will be respected. আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো বাংলাদেশ ক্রিকেটের যে রেপুটেশন ড্যামেজটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটা কিন্তু আমি একা ঠিক করতে পারবো না। এখানে আপনাদের প্রত্যেকজনের আমার সাপোর্ট দরকার হবে। ক্যাটাগরি 1 থেকে মিজানুর রহমান, শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন। আর এনএসসি থেকে মনোনীত 2 প্রার্থী শেখ মোহাম্মদ রুহুল আমিন ও সরফরাজ আহমেদকে পরিচালক করা হয়েছে। যতগুলো ভোট পড়েছে সব এলিজিবল ছিল। সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ ভোট করার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করে আজকের এই ফলাফলে উপনীত হয়েছে। পরিচালকরা কে কোন কমিটির দায়িত্ব পাবেন তা পরবর্তী বোর্ড সভায় নির্ধারণ করা হবে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফিলিপিন্সের 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর বেশ কয়েকটি স্থানে 1.5 ফুট পর্যন্ত সুনামির আঘাত, ভবন ধসে কমপক্ষে 5 জন নিহত। দ্রুততম সময়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বিচার বিভাগের প্রতি আস্থা ফিরেছে সংসদে, বললেন আইনমন্ত্রী। বাজেট উপস্থাপন 11 জুন। এবং অনুকূল আবহাওয়ায় ভোলায় আমের বাম্পার ফলন, আম সংগ্রহ আর বাজারজাতের প্রস্তুতিতে ব্যস্ত চাষিরা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।